আজকে 9 নভেম্বর 2023 বৃহস্পতিবার। এখন ঘড়িতে সময় ভোর 4:30। আর আমরা এখন রামেশ্বরম থেকে এসে পৌঁছলাম কন্যাকুমারী। সকালবেলা 4:30টার সময় এসে নেমেছি কন্যাকুমারী স্টেশনে। তারপরে আমরা এখানে আসলাম এই হোটেল তামিলনাড়ু কন্যাকুমারীতে। এখানে আমাদের বলল যে রুম ভ্যাকেন্ট আছে, আপনারা রুমে চেক ইন করতে পারেন। তো আমরা চেক ইন করলাম। চেক ইন করে তারপরে সানরাইজ দেখতে গেলাম। অপূর্ব সানরাইজ দেখলাম। এত সানরাইজ দেখেছি সেই সাইডে সারা জীবনে, কিন্তু এই সানরাইজ যেন ভোলার নয়। অপূর্ব সানরাইজ। আর ঠিক বিবেকানন্দ রকের পেছন থেকে সূর্যটা ওঠে, সেটা যেন আরো ভালো লাগে। Sari sari gari gama gama bama bama gama bada ni la bada bama gama bada ni sa da re re ni sa sa gama ni sa 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 ni da bada bama ga re gama re 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 ni ha ni re। সত্যি ভোরবেলাটা অপূর্ব। এত পাখির ডাক, তারপরে ধীরে ধীরে সকাল হচ্ছে। এখানে এরকমভাবে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, প্রচুর ময়ূর। আর সে ময়ূরের কেকা মানে চিন্তা করা যায় না, যে পুরো ডেকে ডেকে পুরো কান ঝালাপালা করে দিচ্ছে, এত ময়ূরের ডাক। অসাধারণ। তামিলনাড়ু ট্যুরিজমের এই প্রপার্টির লোকেশনটা অপূর্ব সুন্দর। যা ময়ূর তুলেছি না, মানে সত্যি কন্যাকুমারী থেকে আর কিচ্ছু না দেখলেও হবে। এত ভালো ময়ূরের পেখম তুলে পুরো বিভিন্ন পোজে। এইরকম ময়ূরের সঙ্গে ছবি তুলবো জীবনে কোনোদিন ভাবতে পারিনি। আমরা যে রুমটাতে আছি সেই রুমটাও কিন্তু দারুণ সুন্দর। বেশ অনেক বড় রুম, বিছানাটাও অনেক বড়, ঘরে সেন্টার টেবিল, সোফা এগুলো রয়েছে। আর তাছাড়াও একটা ডাইনিং টেবিলও রয়েছে।
আর ঘরে অন্যান্য যা যা আসবাবপত্র সেগুলো সবই রয়েছে। আর পাশে ড্রেসিং টেবিল এবং ওয়ার্ড্রোব এগুলোর জন্য আলাদা একখানা রুম রয়েছে, সেপারেট সেটা। আর বাথরুমটা তো মানে বিশাল বড়, যথেষ্ট বড় বাথরুম, এবং বেশ ভালো, সুন্দর সাজানো গোছানো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগলো। আমরা এই যে রুমটিতে আছি, এই রুমটি আমাদের কাছ থেকে নিলে হচ্ছে 2600 টাকা। স্নান টান করে ফ্রেশ হয়ে এখন দুপুরবেলায় খেতে এলাম এই টিটিডিসি তামিলনাড়ুর যে রেস্টুরেন্ট, সেখানেই খেতে এলাম। আজকে আমি নিয়েছি পুরো ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান খাবার। এখানে অনেক রকম আইটেম দিয়েছে, ছোট ছোট বাটিতে করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে রয়েছে ভাত, এটা হচ্ছে ডাল, এটা সাম্বার, এটাকে বললো রসম, এটা হচ্ছে একটা কারি, এটাও আরেক ধরনের কারি, এটা হচ্ছে দহি রাস্সা, মানে দই দিয়ে বানায়, এটা বললো যে কেরালাতেও চলে এই খাবারটা। এটা হচ্ছে দই, আর এদিকে হচ্ছে মিঠা, বললো অ্যাকচুয়ালি এটা দিয়েছে পায়েস। আর এর সাথে আমি ননভেজ আইটেম হিসেবে নিয়েছি 1 প্লেট চিকেন কারি। এই যে সবজিটা, এই সবজিটাতে আলু রয়েছে আর তার সাথে লাউয়ের মতন কিছু একটা রয়েছে। এই যে সবজিটা, এটা করেছে বাঁধাকপি, গাজর, কড়াইশুঁটি দিয়ে। খুব লাইট খাবার, তাড়াতাড়ি মানে সহজেই আর কি হজম হয়ে যাবে। আসলে আমি তো খুব ধোসা খেতে ভালোবাসি, ইডলি, সাম্বার, বড়া সব কিছু খেতে আমি খুব ভালোবাসি। এই ফার্স্ট টাইম আমি রাইস ট্রাই করলাম, মানে ওদের যা যা দিয়ে ভাত খায় আর কি, ভালো, এটাও ভালো লাগলো। এইবারে একটু চিকেনটা ট্রাই করে দেখি কেমন। আমি তো সব চুমুক দিয়ে খেয়ে নিয়েছি, ডাল, সাম্বার, রসম, পরপর চুমুক দিলাম আর শেষ। এবার একটু চিকেন দিয়ে মেখে খেয়েছি, কিন্তু চিকেনটা অসম্ভব ঝাল, জানি না অনিন্দ কী করে খাবে। আসলে অসম্ভব বেশি গরম মশলা দিয়ে ফেলেছে, আর গোলমরিচও প্রচুর, এজন্য কী হয়েছে, ঝালটা প্রচুর বেশি হয়ে গেছে। আমি তাই জন্য আর একটু শুকনো ভাত নিলাম ওটাকে ব্যালেন্স করবার জন্য। খুব একটা খেতে খারাপ হবে না, চিকেনের পিসগুলো ছোটো ছোটোই দিয়েছে, কিন্তু ভালো, খাওয়া যাবে। মোটামুটি ভালোই খেলাম। এখন বাজে 4:45, এখনও কিন্তু বেশ কড়া রোদ রয়েছে। আমরা এখন বেরিয়েছি, এখন একটু সমুদ্রের ধারে যাব। আসলে কন্যাকুমারীতে আমরা 2 দিন থাকবো, সেই কারণে একটু রয়ে শয়ে, একটু হেলে দুলে, একটু বিশ্রাম নিয়ে সেই রকমভাবেই আজকের দিনটা কাটালাম। সন্ধ্যাবেলায় কন্যাকুমারীর আকর্ষণ পুরো অন্যরকম। এইখানে সমুদ্রের পাড়ে একটা সি ফুডের ফুড কোর্ট আছে, প্রচুর দোকান ভেতরে, বেশ সাজানো গোছানো দোকানগুলো, বিভিন্ন ধরনের সি ফুড পাওয়া যায়। আর কন্যাকুমারীর রাস্তাতেও অনেক দোকানপাট, কেনাকাটার জন্য রাস্তার দুধারে প্রচুর দোকানপাট। সারাভানার টেস্ট আমাদের মুখে এমন লেগে গেছে যে সারাভানা পেলে আমরা আর অন্য কোথাও যাই না। এখানে এই কন্যাকুমারীতে একদম বিচের সামনে আম্বান টেম্পল যেখানে রয়েছে, তার ঠিক সামনেই রয়েছে সারাভানা। আজকে আমি নিলাম হচ্ছে বাটার পরোটা 2টো আর দম আলু। দেখা যাক, যদি ভালো লাগে তাহলে আরও অন্য কিছু নেব। আমি জানি সারাভানা ভালো রান্না করে। এক পিস আলু, কিন্তু আলুটা বেশ বড় সাইজের। ও, এটা স্টাফড আলু। স্টাফড আলু দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে। পরোটার সাইজটাও ভালো, এটা লাচ্ছা পরোটা।
অপূর্ব খেতে, অপূর্ব খেতে, অসাধারণ স্বাদ। যেমন পরোটা, ঘি দেওয়া, ফাটাফাটি। আলুর দমটা না মানে সেরা বানিয়েছে, সেরা। আমি ভাবতে পারিনি যে আমি তামিলনাড়ুতে এসে এই স্বাদ পাবো। অসাধারণ খেতে, মানে আপনারা যখনই আসবেন সারাভানাতে খাবেন, মানে হাইলি রেকমেন্ডেড। এত ভালো খাবার তৈরি করে না, মুখে লেগে থাকবে অনেক দিন। খুব ভালো রান্না। আলুর দমের সঙ্গে আমি আবার একটা টিক্কা বাটার মশলা নিয়েছি, মোম দিয়ে খাবো আজকে জমিয়ে। আমি খুব একটা পনির পছন্দ করি না, কিন্তু বুবু যখন দেখলাম যে ধোসার লাইন ছেড়ে বেরোচ্ছে, তখন ভাবলাম আমি একটু পনিরের দিকে ঢুকি। না না, আসলে রোজই তো ধোসাই খাচ্ছি, তাই একটু অন্য জায়গায় আসলাম। এখানে কিন্তু জুস খুব ভালো পাওয়া যায়, কিন্তু আমরা নিলাম হচ্ছে চকলেট মিল্ক শেক, তাই তো একটাই নিয়েছি। মোট বিল হলো 882 টাকা। বাটার পরোটা নিয়েছি হচ্ছে 4টে, 70 টাকা করে এক একটা, 280 টাকা। পনির টিক্কা মশলা 210 টাকা। আলুর দম হচ্ছে 180 টাকা। আর চকলেট মিল্ক শেক যেটা শেষে নিলাম ওটা হচ্ছে 170 টাকা। এই সব মিলিয়ে জিএসটি টিএসটি দিয়ে 882 টাকা, এই আর কি। যা টাকাই নেই, অসম্ভব ভালো খেলাম। সারাভানা জিন্দাবাদ। আজকে 10ই নভেম্বর 2023। আজকে আমরা প্রথমেই যাব হচ্ছে বিবেকানন্দ রক, মানে কন্যাকুমারীর যেটা সর্বপ্রধান আকর্ষণ। আর এই যে জায়গাটায় আমরা রয়েছি, অর্থাৎ এই যে কন্যাকুমারী সি বিচের ধারে, এখান থেকে রেল স্টেশন হচ্ছে ঠিক 1 কিলোমিটার দূরত্ব। আর রেল স্টেশন থেকে এই কন্যাকুমারী সি বিচ পর্যন্ত প্রচুর হোটেল রয়েছে। হোটেলের কোনো অভাব নেই যে বুকিং করে আসতে হবে বা ওই জাতীয় কিছু, এরকম কোনো প্রয়োজন নেই। এখানে এসে বিভিন্ন দামের বিভিন্ন মানের হোটেল এখানে পেয়ে যাবেন। কন্যাকুমারী সমুদ্র তটের একদম সামনেই রয়েছে মাতা কন্যাকুমারীর মন্দির। এই কন্যাকুমারী দেবীর পদচিহ্ন রয়েছে সমুদ্রের মধ্যে একটি শিলাখণ্ডের উপরে। তার থেকে কিছুটা দূরে এই সমুদ্র তটে এই মন্দিরটি আম্মান মন্দির নামেও পরিচিত। আর এই আম্মান মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে জামা গেঞ্জি সমস্ত কিছু খুলে খালি গায়ে প্রবেশ করতে হবে। মহিলাদের ক্ষেত্রে এই জাতীয় কোনো বাধা নিষেধ নেই। 51 সতীপীঠের আরেকটা সতীপীঠে আমি পুজো দিয়ে আসলাম। এখানে সতীর ডান কাঁধের অংশ আর মেরুদণ্ডের কিছু অংশ এখানে পড়েছিল। খুব সুন্দর করে মাকে সাজানো, প্রচুর ফুল দিয়ে মাকে সাজানো। খুব ভাল লাগলো মন্দিরটা এসে। এই আম্মান মন্দির খোলা থাকে সকাল 4টে থেকে দুপুর 12:30 পর্যন্ত। আবার বিকেলবেলা খোলে হচ্ছে 4টের সময়, খোলা থাকে রাত্রি 8:15 পর্যন্ত। আজকের ওয়েদারটা ঘোরার জন্য ভীষণ ভালো, বেশ মেঘলা ওয়েদার, কিন্তু ছবি তোলার জন্য মোটেই নয়। ছবি তোলার জন্য একটু সানি ওয়েদার হলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমরা এখন বিবেকানন্দ রকের দিকে যাচ্ছি, দেখা যাক যে কীরকম কী ছবি তুলতে পারি। এইখানে রেলিং দিয়ে জায়গা করা আছে, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে। টিকিট কাটার সময় হচ্ছে, এই ফেরির সময় হচ্ছে সকালবেলা 7:45 থেকে টিকিট দেওয়া শুরু হয় বিকেল 4টে পর্যন্ত। 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। এমনিতে এখানে টিকিটের মূল্য হচ্ছে 75 টাকা করে। আর আরেকটা ভিআইপি টিকিট আছে, সেটা হচ্ছে 300 টাকা। তার জন্য আপনাকে লাইনেও দাঁড়াতে হবে না, কিছুই না। কিন্তু এখন কোনো লাইনও নেই, কিছুই নেই, একদম ফাঁকা কাউন্টার। এতটা ফাঁকা কিন্তু থাকে না, বেশ লাইন পড়ে, খুব ভিড় হয়। এখানে বসার জন্য জায়গাও রয়েছে। এক এক সময় এখানে প্রচণ্ড ভিড় থাকে। এত ফাঁকায় বিবেকানন্দ রক যাব ভাবিনি। দেখো একেবারে পুরো ফাঁকা। লাইফ জ্যাকেটটা পরা কিন্তু ম্যান্ডেটরি, পরতেই হবে। পরে নিলাম।
এসে পৌঁছে গেলাম বিবেকানন্দ রক। আধ ঘন্টা ধরে বসলাম আর ঠিক 4 মিনিট লাগলো গুনে গুনে পৌঁছাতে। আচ্ছা, এখানে সামনে এখন এগিয়ে যেতে হবে, টিকিট কাটতে হবে, 30 টাকা করে টিকিটের মূল্য। এইখানে আপনাকে জুতো রাখতে হবে, জুতো রাখার জন্য কোনো পয়সা লাগবে না। এইখানে জুতো রাখার পরে এরকম একটা টোকেন আপনাকে দেবে, এই টোকেনটা যত্ন করে রেখে দেবেন। (1893 সাল বিবেকানন্দ রওনা দিলেন শিকাগো ধর্ম মহাসভার উদ্দেশ্যে। সারা পৃথিবীর কাছে তুলে ধরলেন ভারতের সুমহান সনাতনী ঐতিহ্যকে। আর তার ঠিক 2 বছর আগে তিনি সারা ভারতবর্ষ ভ্রমণ করা শুরু করেন, ভারতের ঐতিহ্য, ভারতের ধর্মীয় সংস্কৃতি, ভারতের মানুষ এবং ভারতের অন্তরাত্মাকে উপলব্ধি করতে। হিমালয় থেকে যাত্রা শুরু করে তিনি এসে পৌঁছালেন 1892 সালের ডিসেম্বর মাসে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কন্যাকুমারীতে। এই কন্যাকুমারীর মূল ভূখণ্ড থেকে প্রায় 500 মিটার সমুদ্রপথ তিনি সাঁতার কেটে পার হলেন এবং পার হয়ে এসে পৌঁছালেন এই শিলাখণ্ডে। এইখানে উত্তরমুখী অবস্থায় বসে তিনি অবলোকন করতে লাগলেন সম্পূর্ণ ভারতবর্ষকে। তার উত্তর দিকে তখন বিশাল ভারতবর্ষ, আর তিনি এই শিলাখণ্ডে বসে ধ্যানমগ্ন হলেন। ডিসেম্বর মাসের 1892 সালের ডিসেম্বর মাসের 25, 26 এবং 27 এই 3 দিন এখানে তিনি যোগ সাধনায় ধ্যানমগ্ন অবস্থায় ভারতের অন্তরাত্মাকে উপলব্ধি করতে থাকেন এবং তার সেই অর্জিত জ্ঞান, তার সেই অর্জিত অনুভব নিয়ে তারপর 1893 সালে তিনি রওনা দিলেন শিকাগো ধর্ম মহাসভার উদ্দেশ্যে। এই সেই শিলাখণ্ড যেখানে বসে বিবেকানন্দ অন্তরাত্মাকে উপলব্ধি করেছিলেন, সমগ্র ভারতবর্ষের সুমহান ঐতিহ্যকে তিনি আত্মস্থ করেছিলেন। কন্যাকুমারী হলো সেই জায়গা যা শুধুমাত্র ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুই নয়, কন্যাকুমারী যেখানে সেই 3টি সমুদ্র একত্রে মিলিত হয়েছে। কন্যাকুমারী হলো সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ ভারতের অন্তরাত্মাকে উপলব্ধি করেছিলেন। কন্যাকুমারী হলো সেই জায়গা যেখানে একই সাথে আপনি দেখবেন বঙ্গোপসাগরে সূর্যোদয় এবং আরব সাগরে সূর্যাস্ত। সারা ভারতবর্ষে আর কোথাও এইভাবে একই জায়গা থেকে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের অনুপম দৃশ্য উপলব্ধি করা সম্ভব হয় না। এই উপলব্ধির জন্যই এই বিবেকানন্দ রকে আসা। বিবেকানন্দ মন্দিরের ঠিক সামনেই এখানে রয়েছে শ্রীপদ মণ্ডপম। এইখানে দেবী কন্যাকুমারীর পদচিহ্ন রয়েছে। আসলে এই দেবী কন্যাকুমারী ইনি হলেন পার্বতীর রূপ। পার্বতী এখানে শিবের জন্য তপস্যা করেছিলেন বলে শোনা যায়। বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন করে বেরোলাম, ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না। এইখানে খুব সুন্দর ভেতরে ব্রোঞ্জের একটি মূর্তি রয়েছে বিবেকানন্দের, আর দুপাশে রয়েছে শ্রীরামকৃষ্ণ এবং সারদা মায়ের ছবি। কিন্তু আজকে আমার এত খারাপ লাগছে যে এই বিবেকানন্দ রকে আসলাম আর এমন বৃষ্টি পড়ছে, এখনও টিপটিপ করে সমানে বৃষ্টি পড়ছে। আর এই বিবেকানন্দ রকের ঠিক সামনে এইখানে রয়েছে তামিল কবি তিরুভাল্লুভারের মূর্তি। তামিল কবি এবং দার্শনিক তিনি, এবং তার বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের 133টি অধ্যায়কে অনুসরণ করে এই মূর্তিটির উচ্চতা হচ্ছে 133 ফুট। কিন্তু এইখানে এখন সংস্কারের কাজ চলছে, যার জন্য যেতে দেওয়া হচ্ছে না।
এই স্মৃতিসৌধের নিচে কিন্তু একটা মেডিটেশন হল আছে, কিছুক্ষণ বসে থাকলাম, এত শান্তি ভেতরটায়, মনে হয় সারাক্ষণ বসে থাকি। পরবর্তীকালে এই শিলাখণ্ডটিকে অমর করে রাখার উদ্দেশ্যে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি গঠন করা হয় এবং মানইয়া একনাথজি রানাডে ছিলেন এই কমিটির একজন কর্ণধার। প্রধানত তার উদ্যোগে এই শিলাখণ্ডের উপরে এই বিবেকানন্দের স্মৃতিসৌধটি স্থাপিত হয় 1970 সালে। আর এই স্মৃতিসৌধের নিচে রয়েছে অনেক বুক স্টল, মানে আমি পেছনে দেখতে পাচ্ছি 5টা বুক স্টল আছে, ওদিকেও আছে। বিবেকানন্দ সম্পর্কিত বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, আপনারা চাইলে কিনতেও পারেন। আর এই যে স্মৃতিসৌধটি, এটি কিন্তু বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্ট দ্বারা পরিচালিত, এটি কিন্তু রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত নয়, যার জন্য এখানে রামকৃষ্ণ মিশন পরিচালিত যে উদ্বোধনের যে প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্ন কিন্তু এখানে আপনি কোথাও দেখতে পাবেন না। কন্যাকুমারীতে সবাই আসে এখানে 3টি সমুদ্রের সঙ্গম দেখতে, আর বাঙালিদের কাছে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই বিবেকানন্দ রক। সেই বিবেকানন্দ রকেই যেদিন আসলাম সেদিন এইরকম ওয়েদার, পুরো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। তবে আমাদের সাউথে আসলে কিন্তু সবাই এইরকম ওয়েদারটাই আশা করে যে একটু মেঘলা থাকবে, রোদ কম থাকবে, ঝিরঝির করে বৃষ্টি হবে। তবে আমাদের জন্য এটা আশীর্বাদ নয়, যারা এই ভিডিও তোলে, ফটোশ্যুট করে, তাদের জন্য একটুখানি রোদ ঝলমলে আকাশ হলেই সবচেয়ে ভালো হয়, মানে ছবি ভীষণ ডাল আসে না হলে। এখন আবার আমরা ফেরার বোটের দিকে যাচ্ছি। আপনি যে বোটে এসছেন সেই বোটেই ফিরতে হবে এরকম কোনো ব্যাপার নেই, টিকিটটা আপনার কাছে থাকলেই হলো। আপনি যতক্ষণ ইচ্ছে এখানে থাকুন, তারপরে এখান থেকে 4টের সময় লাস্ট বোট ছাড়ে, তার মধ্যে যে কোনো বোটে গিয়ে উঠলেই হলো। এরপর আমরা যাচ্ছি, এদিকে একটা চার্চ রয়েছে, লেডি র্যানসম চার্চ, সেই চার্চের দিকে। আর সমুদ্রের মধ্যে বেশ অনেকটা যাওয়া যায়, একটা লম্বা স্পিড আছে সেই দিকে। এই যেখানে আপনারা বোটে উঠবেন বিবেকানন্দ রক যাওয়ার জন্য, সেই গেটটা দিয়ে বেরিয়ে একদম ডান হাত দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে এগোলেই এই চার্চ এবং স্পিটের কাছে পৌঁছবেন। এই দিকটাতে হাঁটতে হাঁটতে আসলে দেখবেন যে মাছ ধরার অনেক নৌকা রয়েছে, এখানে জাল বুনছে জেলেরা। কি অপূর্ব, উরি বাপ রে বাপ, অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। আর এই যে সমুদ্রের মধ্য দিয়ে রাস্তাটা, অনেকটা রাস্তা যাবে এটা শেষ পর্যন্ত। রাস্তাটা কিন্তু অনেকটা, আর খুব সাবধানে পা ফেলতে হবে, নেবড়ো খেবড়ো পাথর। বুবু ওইদিকে দেখো, আমরা কিন্তু বিবেকানন্দ রক পার করে চলে এসেছি। হ্যাঁ, প্রায় বিবেকানন্দ রকের প্যারালালে আমরা। অবশেষে এসে পৌঁছে গেলাম একেবারে শেষে। আরেকটু চলে এসো। এইবার এইখান থেকে পেছন দিকটাই দেখো যে কিরকম লাগছে ডাঙাটা। জায়গাটা না, আমরা সমুদ্রের দিক থেকে এই চার্চটিকে দেখছিলাম, মানে ভাবছিলাম যে বোধহয় ওই দিক দিয়ে এই চার্চটার এন্ট্রান্স, কিন্তু তা নয়, এটার সামনে রাস্তা দিয়েও আসা যায়, এইখান দিয়ে তার এন্ট্রান্স। আমরা সমুদ্রের দিক দিয়ে এলাম পেছন দিয়ে, আর এইটা হচ্ছে চার্চের ফ্রন্ট। বিশাল চার্চ, বিশাল, দেখুন চার্চটা।
কন্যাকুমারীতে এসে না এই চার্চটিতে অতি অবশ্যই আসবেন। লেডি র্যানসম চার্চ, অসম্ভব সুন্দর চার্চটি। সত্যি তাই, মানে সম্ভব। এত ওয়েল মেনটেন্ড চার্চ ভাবতে পারিনি। গান্ধীজি মারা যাবার পরে দেশের বিভিন্ন স্থানে তার চিতাভস্মের বিভিন্ন অংশ বিসর্জিত হয়, যেমন সবরমতী আশ্রমে, তারপরে প্রয়াগরাজে, আর কন্যাকুমারীতে, এরকম বিভিন্ন জায়গায়। তা কন্যাকুমারীতে গান্ধীজির চিতাভস্ম বিসর্জিত হওয়ার আগে এইখানে একটি স্থানে কিছুদিনের জন্য রাখা হয়েছিল। পরবর্তীকালে সেইখানে গান্ধীজির স্মৃতিসৌধ হিসাবে একটি মিউজিয়াম মতন তৈরি করা হয়েছে, যেখানে গান্ধীজির জীবনের বিভিন্ন কর্মধারা সেগুলো তুলে ধরা হয়েছে। এই জায়গাটি গান্ধী মণ্ডপম নামে পরিচিত। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। তামিলনাড়ু ট্যুরিজমের যে হোটেলটি রয়েছে সেই হোটেলটি থেকে সামান্য একটু এগিয়েই আপনি দেখতে পারবেন যে ওয়ে টু ভিউ টাওয়ার লেখা আছে। আমরা এখন সেই ভিউ টাওয়ারে যাচ্ছি। এইখান থেকে আমরা সানসেট দেখব। এটা একটু উঁচুতে, তার ফলে সানসেট এখান থেকে বেশ ভালো দেখা যায়। আর এই ভিউ টাওয়ারে ওঠার জন্য টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য 15 টাকা আর বাচ্চাদের জন্য 5 টাকা করে। আজকে সারাদিন ধরে বৃষ্টির ফল কন্যাকুমারীর আকাশে কি অসাধারণ রেইনবো উঠেছে দেখুন, অপূর্ব। কন্যাকুমারী আমার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে গেল। মানে এখানে এসে একসঙ্গে সব দেখে ফেললাম। ময়ূরের এত ভালো নাচ, এদিকে সানরাইজ, এদিকে সানসেট, তারপরে এত ভালো রেনবো। এত ভালো রেনবো কোনোদিন দেখিনি, একদম পুরো সমুদ্রের এপার থেকে ওপার পর্যন্ত। মানে আমি পুরো এক্সাইটেড, কি করবো ভেবে পাচ্ছি না, মনে হচ্ছে আমিই নাচ করি। কন্যাকুমারীতে সানসেট পয়েন্টে আমার সাথে দেখা হলো আমাদেরই পরিবারের একজন, আমাদের ভিডিও ওনারা নিয়মিত দেখেন এবং ওনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ওনার নাম হচ্ছে সমীর সাহা এবং ওনার নাম হচ্ছে সোমনাথ দে। ওনারা ওনাদের ফ্যামিলি নিয়ে সবাই বেড়াতে এসছেন এখানে আমাদের সাথে। এইখানে সূর্যাস্ত দেখতে এসে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো দেখা হয়ে আপনাদের সাথে। আমরাও আপ্লুত, আমরাও অভিভূত, কারণ এটা আমাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে যে আমরা বারবার দেখি কিন্তু এরকম সাক্ষাৎ দেখা হবে এটা ভাবতে পারি। এখানে একটা দারুণ সুন্দর ফুড কোর্ট রয়েছে, তা আমরা এখন সেই ফুড কোর্টে আসলাম। বেশ বড় ছড়িয়ে ছিটিয়ে জায়গাটার কনসেপ্টটা মানে একটু অন্যরকম, পুরো ওপেন রেস্টুরেন্ট। আর এখানে সিস্টেমটা হচ্ছে যে এখানে এই যে ক্যাশ কাউন্টার রয়েছে, এইখানে আপনাকে ক্যাশ পেমেন্ট করে একটা কার্ড নিতে হবে। এইরকম একটি কার্ড আপনি নেবেন, তারপরে বিভিন্ন দোকানে ঘুরে আপনি খাওয়া দাওয়া করবেন এবং এই কার্ড থেকেই আপনার পেমেন্টটা ডিডাক্ট হবে। আর তারপরে আবার শেষ হয়ে গেলে আপনি কার্ডটি দোকানে ফেরত দেবেন, আপনার যে ব্যালেন্স অ্যামাউন্ট আপনাকে ফেরত দিয়ে দেবে। আমরা এখানে একটা হাফ চিকেন তন্দুর নিলাম ঠিক করব, তাই তো? তো একটা হাফ চিকেন তন্দুর আমরা এখানে নেব ঠিক করলাম, আর তার সাথে ফিশ ফিঙ্গার
তার সাথে একটা ফিশ ফিঙ্গার নেব। ফিশ ফিঙ্গার দারুণ দারুণ করেছে, বেশ সুন্দর। বুবু ভালো করেছো তো? বুবু এখন ফোন করছে যদিও। হ্যাঁ ভালো। খুব ভালো করেছে। ওই খাচ্ছি, অনিন্দ ব্লক করছে, তাই বলছে দুজনেও ফোন। বেশ সুন্দর, খুব ক্রিস্পি। কন্যাকুমারীতে এসে যে এত ভ্যারাইটি পাবো খাবারের, এটা আমি ভাবতেও পারিনি। প্রথমত সারাভানাতে ভীষণ ভালো খেলাম, ভীষণ ভালো, মানে আপনি ভাবা যায় না যে নর্থ ইন্ডিয়ান খাবার যে ওরা এত ভালো বানিয়েছে, চিন্তার অতীত। তারপর হচ্ছে এই ফুড কোর্ট, সব রকম আছে, চাটের দোকান আছে, চা কফির দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, সি ফুডের দোকান আছে, আর কেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝকঝক তকতক করছে, আর পরিবেশটাও তেমন সুন্দর। খুব ভালো লাগলো আমার কন্যাকুমারী এই জন্য, মানে সব দিক থেকে যেন একদম 100-এ 100। দেখতে তো দারুণ করেছে। তন্দুর চিকেন ভালো করেছে, দারুণ টেস্টি, দারুণ সুন্দর টেস্ট করেছে। খুব ভালো রান্না করেছে, মানে একদম পারফেক্ট বললে যা বোঝায় ঠিক তাই। দারুণ খেলাম। ফিশ ফিঙ্গার নিল হচ্ছে 330 টাকা, আর তন্দুর চিকেন হাফ নিয়েছে 450 টাকা, মোট হলো 780 টাকা। তো চলো এখন আরেকটা জায়গায় গিয়ে একটু কফি খাই। খাবে? হ্যাঁ চলো একটু কফি খাই। এখানেই রয়েছে কফির দোকান। কফি খেয়ে এরপরে হোটেলে ফিরে যাব। আজকের মতন এখানেই ইতি। বিবেকানন্দ রক থেকে সোজা নেমে এসে এই যে রাস্তাটা বেরিয়ে এসছে, এই রাস্তাটা এসে মিশছে হচ্ছে এই মেন রোডে। এই মেন রোডের থেকে আমরা একটা অটো নিলাম। এই অটোতে করে আমরা এখানকার লোকাল কতগুলো সাইট সিইং আছে, কতগুলো মন্দির আছে, আমরা সেই জায়গাগুলোতে যাব। অটো বলল নেবে হচ্ছে 400 টাকা। এখানে এই সাইট সিইং করার জন্য হাফ ডে ট্যুরও হয়, সেটা বাসে হয় এবং তাতে লাগে 200 টাকা করে। তো আমরা দেখলাম দুজনের 200 টাকা করে যাওয়ার থেকে অটোতে 400 টাকা নিয়ে যাওয়াই ভালো। তো আমরা সেই একটা অটো ঠিক করে এখন অটোতে করে এই লোকাল যে সাইট সিইংগুলো আছে সেইগুলোতে যাচ্ছি। আমরা এখন এই যে মন্দিরটির সামনে এসে পৌঁছালাম, এই মন্দিরটির নাম হচ্ছে সুচিন্দ্রাম থানুমালিয়াম টেম্পল। এই যে সুচিন্দ্রাম, ইনি হচ্ছেন আসলে ইন্দ্র। ইন্দ্র একবার গৌতমী মুনির অভিশাপে ইন্দ্রের যে রূপ, সেই রূপ নষ্ট হয়েছিল এবং তিনি কুরূপ দর্শন হয়েছিলেন। তখন ইন্দ্র এইখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে নিয়ে এসে তাদের একত্রিত করে তাদের আরাধনা করেন এবং পুনরায় আবার তার সেই সুন্দর রূপ তিনি ফিরে পান। এবং তার থেকে এইখানে এই মন্দিরে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তারা একত্রে অবস্থান করছেন। থানু কথার মানে হচ্ছে শিব, মালম কথাটার মানে হচ্ছে বিষ্ণু এবং ইয়াম কথার মানে হচ্ছে ব্রহ্মা। এই থানু মালিয়াম এই একত্রে তারা এখানে অবস্থান করছেন। এই কারণে এই মন্দিরটিকে থানু মালিয়াম মন্দিরও বলা হয়। এবং যেহেতু ইন্দ্র এইখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে একত্রে প্রতিষ্ঠা করেছিলেন বা এখানে নিয়ে এসেছিলেন, সেই কারণে এই মন্দিরকে সম্পূর্ণভাবে সুচিন্দ্রাম থানু মালিয়াম টেম্পল বলা হয়। আর এই মন্দিরটি প্রধানত 7ম শতকে চোল রাজবংশের রাজারা তারা এই মন্দিরের প্রকৃত ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং মন্দিরটি তৈরি করেন। আর 7দশ শতকে এই মন্দিরটি নতুন করে সংস্কার হয়। মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু পুরুষদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে এই জামা এবং গেঞ্জি এগুলো সমস্ত কিছু খুলে তারপরে প্রবেশ করতে হবে। মহিলাদের ক্ষেত্রে এইরকম কোনো বাধা নিষেধ নেই। এই মন্দিরটি কন্যাকুমারী থেকে 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, কিন্তু মোবাইল নিয়ে ঢোকা যাবে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 11:30 পর্যন্ত, আবার বিকেলবেলা 5টার সময় মন্দিরটি খোলে এবং রাত্রি 8টায় বন্ধ হয়। এখন আমরা এসে পৌঁছালাম ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পলে। এই মন্দিরটিকে অনেকে বালাজি মন্দিরও বলেন। অপূর্ব সুন্দর দেখতে মন্দিরটি, সম্পূর্ণ সাদা মন্দির, সমুদ্রের তীরে। এখানে এসে মন্দিরটা বাইরে থেকে দেখেই ভালো লেগে গেল। আর তার সাথে প্রচণ্ড রোদ, মানে রোদে পোড়া কথাটা শুনেছিলাম আমি, একেবারে আমরা এখানে পুরো রোদে ভাজা পোড়া হয়ে যাওয়া বলতে যা বোঝায়, এখানে তাই হচ্ছে।
এইদিকে সমুদ্র আর এই দিকটাতে মন্দির, অপূর্ব সুন্দর পরিবেশ। এখান থেকে দূরে ওই বিবেকানন্দ রক দেখা যাচ্ছে। এখন আমরা এসে পৌঁছালাম কন্যাকুমারী ওয়াক্স মিউজিয়াম। এইখানটাতে হচ্ছে কন্যাকুমারী ওয়াক্স মিউজিয়াম, এই যে মায়াপুরী লেখা নাম। এই ওয়াক্স মিউজিয়ামটি বলা হয় যে ভারতের প্রথম ওয়াক্স মিউজিয়াম। ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউড লেখা এই প্রথম দেখলাম আমি। কেটেছো টিকিট? আচ্ছা, এই যে টিকিট কাটা হলো, এই টিকিট পার হেড নিল হচ্ছে 120 টাকা। সেটা হচ্ছে শুধু ওয়াক্স মিউজিয়ামের জন্য। আর এর সাথে একটা মেরিন 3D শো হয়, তার জন্য 240 টাকা তার জন্য 240 টাকা পার হেড। আরেকটা আছে হচ্ছে এর সঙ্গে হচ্ছে ওই কার এইসব চালানো এন্টারটেনমেন্ট, তার সেইটা যদি নেওয়া হয় এর সঙ্গে তাহলে লাগবে ইচ পার্সন 400 রুপিস। এইরকম বিভিন্ন ক্যাটাগরি আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা ওসব নিইনি, আমরা শুধুমাত্র ওয়াক্স মিউজিয়ামটা দেখবো। 120 টাকা করে পার হেড টিকিট কেটেছি। মাদার টেরেসা, পোপ জন পল, অমিতাভ বচ্চন। অনিমদর সবচেয়ে প্রিয় নায়ক। আসল জীবনে তো দেখতে পাবে কিনা জানি না, এর সঙ্গে এক ছবি তুলে নাও। আর এই যে বুবুর ফেভারিট, একটা ছবি তুলে রাখি, আসল জীবনে দেখতে পাবো বলে তো মনে হয় না। একটু হাত তুলে ছবি তুলে দাও। বিন্দ্রনাথ, এ তো চিনতে পারিনি। আজকে 12ই নভেম্বর 2023। আজকে আমরা কন্যাকুমারী থেকে বেরিয়ে যাচ্ছি। কন্যাকুমারী থেকে আমরা যাব নাগেরকয়েল। নাগেরকয়েল থেকে আমাদের ট্রেন রয়েছে। এইখানে মোট 3টি স্টেশন রয়েছে কন্যাকুমারীতে। একটা হচ্ছে কন্যাকুমারী, একটা হচ্ছে নাগেরকয়েল জংশন, আর একটা হচ্ছে নাগেরকয়েল টাউন। এই 3টি স্টেশন রয়েছে। এর মধ্যে নাগেরকয়েল টাউন থেকে আজকে আমাদের ট্রেন, আমরা যাব মাদুরাই। কন্যাকুমারী থেকে নাগেরকয়েলের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার মতন। অটো নেয় মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যে। এই কন্যাকুমারীতে এসে বিভিন্ন জায়গা ঘোরার জন্য আমি ওনার অটোতে করে ঘুরেছি। ওনার নাম হচ্ছে মাইকেল। নিপাট ভদ্রলোক বলতে যেরকম বোঝায়, খুব ভালো মানুষ। এবং আজকেও আমি এই কন্যাকুমারী থেকে নাগেরকয়েল যাচ্ছি ওনারই অটোতে। সেই সকালবেলায় চলে এসছেন আমাকে নিতে। আমি ওনার ফোন নাম্বার দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, আপনারা প্রয়োজন হলে এখানে এসে ওনাকে ফোন করবেন। ওকে 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 ফাইন। আমরা এসে পৌঁছলাম নাগেরকয়েল টাউন স্টেশনে। এখান থেকে 22628 ত্রিবান্দম তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা পৌঁছাবো গিয়ে মাদুরাই। এইখানে ট্রেনটি আসার কথা হচ্ছে দুপুর 12টা 40-এ, আর মাদুরাইতে গিয়ে পৌঁছাবে বিকেল 4:55। আপনাদের সাথে আমাদের এর পরে দেখা হচ্ছে মাদুরাইতে। আর আমাদের এই কন্যাকুমারীর ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।